Law Insight Law, protecting your rights with integrity. প্রথম প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক আইনের উৎস হিসাবে উদাহরণসহ আইনের সাধারণ নীতিসমূহ ব্যাখ্যা করো। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ভূমিকা: রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক আইন একটি অপরিহার্য ব্যবস্থা। এই আইনে কোনো এক একক রাষ্ট্র কর্তৃক প্রণীত নয়, বরং বিভিন্ন উৎস হতে উদ্ভূত। আন্তর্জাতিক আইনের প্রধান উৎসগুলোর মধ্যে চুক্তি, আন্তর্জাতিক প্রথা, আইনের সাধারণ নীতিসমূহ বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণ আইনের নীতিসমূহ আন্তর্জাতিক আইনের এমন একটি উৎস যা বিচারিক শূন্যতা পূরণ করে এবং ন্যায় ও সুবিচার নিশ্চিত করতে সহায়তা করে। অপরদিকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের প্রকৃতি প্রয়োগ ক্ষেত্রে বাধ্যবাধকতা ও কার্যকরের দিক থেকে একে অপরের ভিন্ন। নিম্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে আইনের সাধারণ নীতি। আন্তর্জাতিক বিচার আদালতের সংবিধান ধারা 38(1) গ অনুযায়ী সভ্য রাষ্ট্রসমূহ কর্তৃক স্বীকৃত আইনের সাধারণ নীতিসমূহ আন্তর্জাতিক আইনের অন্যতম উৎস। আইনের সাধারণ নীতিসমূহ বলতে সেই সকল মৌলিক আইনগত নীতিকে বোঝায় যা বিশ্বের প্রায় সকল রাষ্ট্রের রাষ্ট্রীয় আইন বিদ্যমান ও যা ন্যায়, যুক্তি ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থার সর্বজন গ্রাহ্য। যখন কোনো বিষয় আন্তর্জাতিক চুক্তি বা আন্তর্জাতিক প্রথা স্পষ্ট নির্দেশ প্রদান করে না, তখন আন্তর্জাতিক বিচারের আদালতের সব সাধারণ নীতিসমূহ আশ্রয় গ্রহণ করে। এই নীতিসমূহ আন্তর্জাতিক আইনের শূন্যতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনের সাধারণ নীতিসমূহকে আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে স্বীকৃতির কারণ: আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সব ক্ষেত্রে লিখিত আইন আবদ্ধ নয়। বিচারিক ন্যায় বিচার নিশ্চিত করার প্রয়োজনে বিভিন্ন রাষ্ট্রের আইনি ব্যবস্থার এসব নীতির সার্বজনীন গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। আইনের সাধারণ নীতিসমূহ গুরুত্বপূর্ণ উদাহরণ: সৎ বিশ্বাসের নীতি। রাষ্ট্রসমূহকে আন্তরিক ও সৎ দেশের সাথে তাদের আন্তর্জাতিক দায়িত্ব চুক্তি পালন করতে হয়। উদাহরণ: প্যাক্টা সান্ট সার্ভেন্ডা চুক্তি অবশ্যই পালনীয়। ন্যায় ও সুবিচার নীতি। আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি ন্যায্য ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ। উদাহরণ: আন্তর্জাতিক সীমা নির্ধারণ, ন্যায়সঙ্গত বন্টন। রাষ্ট্রপাল নীতি। কোন রাষ্ট্র তার পূর্বের বক্তব্য বা আচরণের বিরুদ্ধে গিয়ে নতুন দাবি উত্থাপন করতে পারে না। উদাহরণ: পূর্বের স্বীকৃতি বা সীমান্ত পরবর্তী অস্বীকার করা। দায়বদ্ধতা নীতি। আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য রাষ্ট্রের দায় থাকবে এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য। উদাহরণ: অন্য রাষ্ট্রের নাগরিকের সম্পত্তি অবৈধভাবে ক্ষতিগ্রস্ত করা। রেস জুডিকাটা নীতি। যে মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হচ্ছে তা পুনরায় বিচারযোগ্য নয়। ক্ষতিপূরণের নীতি। ক্ষতি হলো যথাযথ প্রতিকার বা ক্ষতিপূরণের প্রদান করতে হবে। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের মধ্যে পার্থক্য। বিষয়: আইনের প্রকৃতি আন্তর্জাতিক ও বৈশ্বিক। রাষ্ট্রীয় আইন জাতীয় অভ্যন্তরীণ। আইন প্রণয়নকারী রাষ্ট্রসমূহ সম্মিলিত ভাব। রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের আইনসভা। প্রযোজ্যতা রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা। রাষ্ট্রীয় আইন নাগরিক ও প্রতিষ্ঠান। বাধ্যবাধকতা সম্মতির উপর নির্ভরশীল। রাষ্ট্রীয় আইন বাধ্যবাধকতা বাধ্যতামূলক। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ কেন্দ্রীয় কর্তৃপক্ষ অনুপস্থিত। পুলিশ ও গ্রাম প্রশাসন বিদ্যমান। বিচার ব্যবস্থা আন্তর্জাতিক বিচার আদালত, জাতীয় আদালত। শাস্তি প্রদানের ক্ষমতা সীমিত, দুর্বল, কার্যকর, শক্তিশালী। সার্বভৌম প্রভাব রাষ্ট্রের সার্বভৌম অক্ষুণ্ণ রাখে। রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। আইনের উৎস চুক্তি, প্রথা, সাধারণ নীতি, সংবিধান, আইনের বিধি। উপসংহার: উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে আইনের সাধারণ নীতিসমূহ আন্তর্জাতিক আইনের একটি মৌলিক ও সহায়ক উৎস হিসেবে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন তাদের লক্ষ্য ও কাঠামোর দিক থেকে পৃথক হলেও উভয়ের মূল উদ্দেশ্য হলো শৃঙ্খলা, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা। দ্বিতীয় প্রশ্নটা: আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো? এই আইনের বিকাশে একটি বিবরণ দাও। শক্তিধর রাষ্ট্রসমূহের অস্ত্র নিয়ন্ত্রণ উপর আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ নির্ভর করে। উদাহরণসহ ব্যাখ্যা করুন। আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো? আন্তর্জাতিক আইন হলো সেই আইন, নীতি ও বিধান সমষ্টি যা রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে সম্পর্ক, অধিকার ও দায়িত্ব নিয়ন্ত্রণ করে। এটি রাষ্ট্রগুলোর পারস্পরিক আচরণকে সুশৃঙ্খলিত ও নিয়ন্ত্রিত করে এবং শান্তি, নিরাপত্তা, ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়ক। প্রখ্যাত সংজ্ঞা বা প্রখ্যাত যারা আইনবিদ আছেন তাদের সংজ্ঞা: ওপেন হাইমারের সংজ্ঞা: আন্তর্জাতিক আইন হলো সেই আইন সমষ্টি যা সভ্য রাষ্ট্রসমূহ তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বাধ্যতামূলক মনে করে। স্টার্কেট: আন্তর্জাতিক আইন হলো রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী আইন সমষ্টি। ব্র্যালির মতে আন্তর্জাতিক আইন হলো সেই নিয়ম ও নীতির সমষ্টি যা সভ্য রাষ্ট্রসমূহকে তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বাধ্য করে। পরিশেষে বলা যায় আন্তর্জাতিক আইন হলো রাষ্ট্রসমূহের আচরণ নিয়ন্ত্রণকারী আইন যা শান্তি, শৃঙ্খলা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রণীত। আন্তর্জাতিক আইনের বিকাশের বিস্তারিত ব্যাখ্যা। প্রাচীন যুগ। সময়কাল: প্রাচীন গ্রিস, রোমান ও মধ্যযুগ পর্যন্ত। প্রেক্ষাপট: তখন রাষ্ট্রগুলো ছোট এবং স্বাধীন হলেও প্রায় যুদ্ধ চলত। রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি রক্ষা ও যুদ্ধ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। উদাহরণ:
গ্রিস যুদ্ধ শান্তি নিয়ম, রোম যুদ্ধকালীন বন্দী ও সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ, ধনী প্রভাব মধ্যযুগের চর্চা ও ধর্মীয় আইন আন্তর্জাতিক সম্পর্ক ও যুদ্ধের নিয়ম প্রভাবিত। আধুনিক আন্তর্জাতিক আইনের প্রারম্ভ 17 থেকে 8 শতাব্দী। প্রেক্ষাপট ইউরোপের ধর্মযুদ্ধ, রাষ্ট্রগুলোর সংঘর্ষের পরে শান্তি প্রতিষ্ঠার প্রয়াস। প্রধান ঘটনা ওয়েস্টফালিয়া চুক্তি 1648 সাল, রাষ্ট্রের সার্বভৌম প্রতিষ্ঠা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিষিদ্ধ। প্রধান ব্যক্তি হুগো গ্রোটিয়াস হলেন আন্তর্জাতিক আইনের পিতা। তিনি লিখেছেন ডি জুরি বেলি এসি পেসিস, যুদ্ধ ও শান্তির আইন, যুদ্ধ শান্তির চুক্তি, মানবিক আচরণের নীতি প্রতিষ্ঠা। 19 শতাব্দী চুক্তি ও মানবিক আইন। প্রেক্ষাপট নেপোলিয়নের যুদ্ধ, ইউরোপ ও শান্তির পুনঃস্থাপন, মূল উন্নয়ন, আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন প্রচলন, মানবিক আইন হিউম্যানিটিস ল বিকাশ। উদাহরণ জেনেভা চুক্তি 1864, যুদ্ধকালীন আহত সৈন্য সাধারণ মানুষের সুরক্ষা। 20 শতাব্দীতে আন্তর্জাতিক সংস্থা ও বিস্তৃত আইন। প্রেক্ষাপট প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে, মূল উন্নয়ন, জাতিসংঘ ইউএন 1945, শান্তি রক্ষা, রাষ্ট্রদ্বয়ের বিরোধ নিষ্পত্তি, মানবাধিকার সংরক্ষণ, গুরুত্বপূর্ণ চুক্তি কনভেনশন। 1948 সালে মানবাধিকার ঘোষণা ইউডিএইচআর। 1949 জেনেভা চুক্তি সংস্কার। 1950 ইউডিপি মানবাধিকার কনভেনশন। 5 সমসাময়িক যুগ ও 21 শতাব্দী। প্রেক্ষাপট বিশ্বায়ন, প্রযুক্তি ও নতুন ধরনের সংঘর্ষ। মূল বৈশিষ্ট্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2002, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচার। নতুন ক্ষেত্র সাইবার আইন, মহাকাশ আইন, পরিবেশ ও জলবায়ু আইন, আন্তর্জাতিক বাণিজ্য আইন। বহুপাক্ষিক চুক্তি রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করে। চ্যালেঞ্জ রাষ্ট্রের সার্বভৌমত্ব বনাম মানবাধিকার সংরক্ষণ ও নতুন প্রযুক্তি ও সাইবার স্থান ও নিয়ন্ত্রণ আইন। পরিশেষে বলা যায় আন্তর্জাতিক আইনের ক্রমবর্ধমান জটিল ও হয়েছে। শক্তিধর রাষ্ট্রসমূহের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ। প্রেক্ষাপট শক্তিধর রাষ্ট্রগুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইউরোপ ইত্যাদি। বিশেষ সাময়িক ও রাজনৈতিক ভারসাম্য গুরুত্বপূর্ণ। এদের অস্ত্রশক্তি, বিশেষ করে বৈশ্বিক প্রভাবশালী প্রযুক্তি ও মানবিক অস্ত্র, পারমাণবিক অস্ত্র, আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির উপরে সরাসরি প্রভাব ফেলে। আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল মূলত রাষ্ট্রগুলোর আচরণ নিয়ন্ত্রণ ও সংঘর্ষ রোধের জন্য তৈরি। অস্ত্র নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সীমাহীন অস্ত্রায়ন বা আর্মস রেস যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি করে। শক্তিধর রাষ্ট্র অস্ত্র পরীক্ষা বা স্থাপন অন্যান্য রাষ্ট্রের নিরাপত্তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করতে পারে। উদাহরণ কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক আইন ও চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণের প্রয়োজন দেখিয়েছে। আন্তর্জাতিক আইনের বর্তমান কাঠামো পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এনপিটি নন প্রোলাইফারেশন ট্রিটি 1968, নতুন রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য করে। তারপর রসায়ন জৈব অস্ত্র নিয়ন্ত্রণ সিডাব্লিউসি, বিডাব্লিউসি, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ, জৈব অস্ত্র নিষিদ্ধকরণ। সীমাবদ্ধতা শক্তিধর রাষ্ট্রগুলোর প্রায়শই কৌশলগত নিরাপত্তাজনিত কারণে চুক্তি পালনে সীমিতভাবে করে। এগুলো পরিণামে সুন্দর করে। ভবিষ্যতের উপর প্রভাব আন্তর্জাতিক আইনের শক্তিশালী হবে যদি শক্তিধর রাষ্ট্রগুলোর চুক্তি ও নিয়ম মানে বহুপাক্ষিক চুক্তি ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ কার্যকর হয়। উদাহরণ নিউ স্টার্টা চুক্তি, ইউএস রাশিয়া 2021, 2 পারমাণবিক অস্ত্র রাষ্ট্রের সফল। চ্যালেঞ্জ শক্তিধর রাষ্ট্রের স্বার্থের কারণে আইন অমান্য ও সীমিতভাবে মানা। উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র 2002 সালে এবিএম অ্যান্টি প্লাস্টিক মিসাইল চুক্তি থেকে প্রত্যাহার। অস্ত্র নিয়ন্ত্রণ অসন্তোষ সৃষ্টি, নতুন প্রযুক্তি যেমন সাইবার অস্ত্র বা ড্রোন যুদ্ধ আইনের বাইরে। ভবিষ্যৎ নির্ভর করবে আন্তর্জাতিক সহযোগিতার চাপ, শক্তিধর রাষ্ট্রগুলোকে আইনে মানতে বাধ্য করা, নিয়ন্ত্রণ প্রযুক্তি ও পর্যবেক্ষণ শক্তিশালী করা, উপগ্রহ, চিত্র, স্যাটেলাইট নজরদারি, নতুন আইন ও চুক্তি তৈরি, সাইবার স্পেস অস্ত্র নিয়ন্ত্রণকরণ। 3 আন্তর্জাতিক আইনে বাধ্যকারী ক্ষমতা সম্মতি। আন্তর্জাতিক আইনের বাধ্যকারী ক্ষমতা সম্মতি এই মতবাদটি সমালোচকের দৃষ্টিতে পরীক্ষা করো। আন্তর্জাতিক আইন কি প্রকৃত একটি আইন? আন্তর্জাতিক আইনের ত্রুটি সমূলীকরণ কিভাবে তুমি তাকে শক্তিশালী করবে? আন্তর্জাতিক আইনে বাধ্যকারী ক্ষমতা সম্মতির মতবাদটি বলে যে আন্তর্জাতিক আইন কেবল সেই রাষ্ট্রের উপর বাধ্যতামূলক যেখানে রাষ্ট্র নিজ স্বেচ্ছায় সম্মতি প্রদান করেছে, অর্থাৎ কোনো নিয়ম কেবলমাত্র সেই রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক যা চুক্তি স্বাক্ষর করেছে যা বা নিয়ম মেনে চলতে রাজি হয়েছে। এটি আন্তর্জাতিক আইনের স্মরণযোগ্য মূল বৈশিষ্ট্য। সমালোচকের দৃষ্টিকোণ সমালোচকের যুক্তি দেন যে সীমাবদ্ধতা কোন রাষ্ট্র যদি সম্মতি না দেয় তা আইন দ্বারা বাধ্য হয় না। আইনের সার্বজনীন প্রয়োগ অপতুল। শক্তি ও সামর্থ্যের প্রভাব
শক্তিশালী রাষ্ট্রে আইনের প্রতি কম দায়বদ্ধ হতে পারে, দুর্বল রাষ্ট্র প্রভাবিত হতে পারে। মানবাধিকার মানবিক দিক উপেক্ষা, মানবাধিকার লঙ্ঘন বা যুদ্ধাপরাধের ক্ষেত্রে কেবল রাষ্ট্রের সম্মতি আইনগত বাধ্যবাধকতা নিশ্চিত করতে পারে না। আন্তর্জাতিক আদালতের সীমাবদ্ধতা, আদালত বা সংস্থা অনেক সময় রাষ্ট্রের স্বেচ্ছা সম্মতির উপর নির্ভরশীল, যা আইনের কার্যকারিতা সীমিত করে। আন্তর্জাতিক আইন কি প্রকৃত আইন? হ্যাঁ, এটি প্রকৃত আইন। সমর্থক যুক্তি, নিয়ম ও শৃঙ্খলা প্রদান করে, রাষ্ট্রগুলোকে আচরণ, দ্বন্দ্ব বা সমাধান চুক্তি পালনের নির্দেশ দেয়। উদাহরণ, জাতিসংঘ সংবিধান অনুযায়ী শান্তি রক্ষা, যুদ্ধাপরাধ দায়বদ্ধতা, বাধ্যবাধকতা। রাষ্ট্র যখন চুক্তি স্বাক্ষর করে বা প্রচলিত প্রথা মেনে চলে, তখন তার জন্য বাধ্যতামূলক। উদাহরণ, পরমাণু বোমা ব্যবহার না করা বা মানবাধিকার সম্মান করা। আইনগত প্রতিকার ব্যবস্থা, আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনাল যেমন আইসিজে, আইসিসি, আইটিএলওএস আছে, যা আইন লঙ্ঘনের ক্ষেত্রে বিচার ও নির্দেশ দিতে পারে। নৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক সমাজকে রাষ্ট্রকে আন্তর্জাতিক সমাজ রাষ্ট্রকে আইন মানতে উৎসাহিত করে। উদাহরণ, মানবাধিকার লঙ্ঘন হলে রাষ্ট্রসমূহ চাপে মুক্ত আইনের মান্যতা নিশ্চিত করে। না, সীমিত আইন, আন্তর্জাতিক আইনে সীমিত আইন। সমালোচকের যুক্তি, কেন্দ্রীয় প্রয়োগকারী সংস্থার অভাব, কোনো বিশ্বের সরকার নেই, আইন লঙ্ঘনের জন্য প্রাথমিক শাস্তি নেই। রাষ্ট্র স্বার্থ ও ক্ষমতার প্রাধান্য, শক্তিশালী রাষ্ট্র প্রায়শই আইন অগ্রাহ্য করতে পারে, দুর্বল রাষ্ট্র আইনের উপর নির্ভরশীল হতে বাধ্য। সম্মতিহীন আইনে কার্যকর হয় না, আন্তর্জাতিক আইন বলতে রাষ্ট্রের সম্মতি বা চুক্তির ভিত্তিতে প্রযোজ্য, যা সম্মতি দেয় না তাদের উপর আইন প্রয়োগ কঠিন। শাস্তির সীমাবদ্ধতা, আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রায়শই রাষ্ট্রের সহযোগিতার উপর নির্ভর করে। তারিখের সময় মতো অভিযোজনের সমস্যা, বৈশ্বিক প্রযুক্তি, সাইবার জগৎ, মহাকাশ বা পরিবেশের দ্রুত পরিবর্তনের সঙ্গে আইনের সবসময় তাল মিলাতে পারে না। আন্তর্জাতিক আইনের ত্রুটিসমূহ, আন্তর্জাতিক আইন বাস্তবায়ন ও প্রয়োগ অনেক সীমাবদ্ধতার সম্মুখীন। প্রধান ত্রুটিগুলো হলো বাধ্যবাধকতা, সীমাবদ্ধতা, আন্তর্জাতিক আইন প্রায়শই রাষ্ট্রের সম্মতির উপর নির্ভরশীল। যদি কোনো রাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর না করে বা স্বেচ্ছায় সম্মতি না দেয়, তবে আইন তার উপর কার্যকর হয় না। উদাহরণ, কিছু শক্তিশালী রাষ্ট্র মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত চুক্তি অগ্রাহ্য করে। কেন্দ্রীয় প্রশাসনিক বা প্রয়োগকারী সংস্থার অভাব, বিশ্বব্যাপী কোনো কেন্দ্রীয় সরকার বা প্রাধিকার সংস্থা নেই, যা আইন লঙ্ঘনকারী রাষ্ট্রকে শাস্তি দিতে পারে, ফলে আইন প্রয়োগ অনেক সময় অনিয়মিত ও কার্যকর হয়। শাস্তির সীমাবদ্ধতা, আন্তর্জাতিক আদালত যেমন আইসিসি সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু বাস্তবায়ন প্রায়শই রাষ্ট্র সহযোগিতার উপর নির্ভরশীল। অনেক রাষ্ট্র আদালতকে নির্দেশ অগ্রাহ্য করে। রাষ্ট্র স্বার্থ প্রাধান্য, শক্তিশালী রাষ্ট্রগুলো প্রায়শই তাদের জাতীয় স্বার্থকে আন্তর্জাতিক আইনের চেয়ে অগ্রাধিকার দেয়। দুর্বল রাষ্ট্র আইন মেনে চলে, কিন্তু শক্তিশালী রাষ্ট্র আইন অগ্রাহ্য করলে আইনের কার্যকারিতা হারায়। সমন্বয় ঘাটতি, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ আইন ও আন্তর্জাতিক আইন মধ্যে বিভিন্নতা বা দ্বন্দ্ব থাকে। উদাহরণ, জলবায়ু চুক্তি, সাইবার আইন বা বাণিজ্য আইন কার্যকর সমস্যা। প্রযুক্তি ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে ধীর অভিযোজন, সাইবার নিরাপত্তা, মহাকাশ আইন বা বায়ু দূষণের জন্য নতুন চ্যালেঞ্জের সঙ্গে আইন দ্রুত খাপ খাইয়ে নিতে পারে না। আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করার উপায়, কার্যকরী আন্তর্জাতিক প্রয়োগকারী সংস্থা তৈরি, একটি সর্বজনীন আন্তর্জাতিক আদালত বা নিয়ন্ত্রণ সংস্থা যা সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করবে। উদাহরণ, আইসিজে ক্ষমতা বৃদ্ধি, সর্বজনীন চুক্তি ও বাধ্যবাধকতা বৃদ্ধি, রাষ্ট্রগুলো বাধ্যবাধকতামূলক চুক্তি আনতে উৎসাহিত করা, যাতে সম্মতি বা রাষ্ট্রের জন্য বাধ্য হয়। মানবাধিকার ও ন্যায় বিচারের প্রাধান্য, এমন নীতি প্রবর্তন যেখানে রাষ্ট্রের সম্মতি ভিন্ন মানবাধিকার আইন কার্যকর হবে। আন্তর্জাতিক চাপ ও বিশ্বজনীন সচেতনতা, রাষ্ট্র ও নাগরিকের উপরে সাংবাদিক, ডিপ্লোম্যাসি, এনজিও সচেতন বাড়ি আইন মান্য করানো। প্রযুক্তি ও বৈশ্বিক চ্যালেঞ্জের সঙ্গে অভিযোজন, আন্তর্জাতিক আইনকে নতুন প্রযুক্তি, সাইবার জগৎ, মহাকাশ, পরিবেশ সংরক্ষণ অনুযায়ী আপডেট করা। আন্তর্জাতিক আদালতের গঠন কার্যগুলো আলোচনা করো। কিভাবে আদালতের রায় বলবৎ হয়? কোন ব্যক্তিকে আন্তর্জাতিক আদালত শরণাপন্ন হতে পারে? কোন ব্যক্তি আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হতে পারে? আন্তর্জাতিক আদালত গঠন, বিচারকের সংখ্যা, আন্তর্জাতিক আদালতে মোট 15 জন বিচারক থাকেন। বিচারকরা তাদের সঙ্গে সাধারণ অধিবেশন, নিরাপত্তা পরিষদ এবং থেকে নির্বাচিত হন। নির্বাচন প্রক্রিয়া, সাধারণ অধিবেশন, নিরাপত্তা পরিষদ উভয় স্বতন্ত্রভাবে ভোট দেয়। কোন প্রার্থীকে নির্বাচিত হতে হলে উভয় ক্ষেত্রে অধিকাংশ ভোট পেতে হবে। এই প্রক্রিয়া বিচারকের নির্বাচন আন্তর্জাতিক নিরপেক্ষ এবং বৈধ হয়। বিচারকের যোগ্যতা, বিচারক নির্বাচনের জন্য প্রধান যোগ্যতা হল উচ্চ আইন জ্ঞান, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রের নিজস্ব জাতীয় আইন বিশদ জ্ঞান, নৈতিক ও ব্যক্তিগত স্বাধীনতা, রাষ্ট্রের প্রভাব ছাড়া সিদ্ধান্ত নিতে সক্ষম, রাষ্ট্রের প্রতিনিধি নয়। বিচারক ব্যক্তিগত হবে আদালতে কাজ করেন, দেশের পক্ষে নয়। বিচারক কেবল আইন ও ন্যায় ভিত্তিতে সিদ্ধান্ত নেন। মেয়াদ, বিচারকের মেয়াদ 9 বছর। পুনর্নির্বাচন সম্ভব, প্রতি 3 বছরে 5 জন বিচারক বদলানো হয়, যাদের ধারাবাহিকতা অভিজ্ঞতা বজায় থাকে। সভাপতি, উপসভাপতি, 15 জন বিচারককে নিজেদের মধ্যে ভোট দিয়ে নির্বাচন করেন। সভাপতি আদালতের প্রশাসনিক ও বিচারিক কার্যগুলি তত্ত্বাবধান করেন। উপসভাপতি সভাপতির অনুপস্থিতির দায়িত্ব পালন করেন। সভাপতি এবং উপসভাপতির মেয়াদ সাধারণত 3 বছর। বিচারকের সভার কাঠামো, আন্তর্জাতিক আদালত একটি একক আদালত, কিন্তু কাজের জন্য বিভিন্ন বিচার বিভাগ ব্যবহার করা যায়। সর্বোচ্চ 15 জন বিচারকের পুরো মামলা শুনে সিদ্ধান্ত নিতে পারেন। ছোট ছোট চেম্বার তৈরি করা যায় বিদ্যুতের জন্য, কিন্তু গুরুত্বপূর্ণ মামলা সবসময় পূর্ণ আদালতে হয়। সমন্বয় প্রশাসনিক কাঠামো, নির্বাহী প্রশাসনিক ইউনিট আদালতের দৈনন্দিন কাজ, রেকর্ড সংরক্ষণ, মামলার তারিখ ইত্যাদি পরিচালনা করেন। প্রধান অফিস,
অফিসার দাপ্তরিক প্রধান যারা মামলা নথি ও প্রশাসনিক কাজ তত্ত্বাবধান করেন। আন্তর্জাতিক আদালতের কার্যাবলী আন্তর্জাতিক আদালত মূলত দুই ভাবে কার্যক্রম পরিচালনা করে: বিচারিক কার্যাবলী, পরামর্শমূলক কার্যাবলী। বিচারিক কার্যাবলী উদ্দেশ্য রাষ্ট্রগুলোর মধ্যে আইনগত বিরোধ নিষ্পত্তি করা। প্রধান বৈশিষ্ট্য কেবল রাষ্ট্রসমূহের বিরোধ সমাধান করে, ব্যক্তি, সংস্থা বা কোম্পানি মামলা করতে পারে না। আদালতের রায় চূড়ান্ত বাধ্যতামূলক, তবে বাস্তবায়নের জন্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। প্রক্রিয়া রাষ্ট্রের সম্মতি আদালতে এখতিয়ার মামলা গ্রহণের জন্য রাষ্ট্রের সম্মতি বাধ্যতামূলক। লিখিত দলিল রাষ্ট্ররা নিজেদের অভিযোগ প্রতিরক্ষা আইন যুক্তি জমা দেয়। মৌখিক শুনানি রাষ্ট্রের প্রতিনিধি আদালতে উপস্থিত হয়ে যুক্তি উপস্থাপন করে। চূড়ান্ত রায় আদালতের মামলা সিদ্ধান্ত দেয় যা বাধ্যতামূলক। উদাহরণ: নিকারাগুয়া বনাম যুক্তরাষ্ট্র 1983, যুক্তরাষ্ট্র নিকারাগুয়া হস্তক্ষেপ বিরোধ। ভারত বনাম পাকিস্তান কাশ্মীর সংক্রান্ত সীমান্ত বিরোধ। পরামর্শমূলক কার্যাবলী উদ্দেশ্য রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থাকে আইনগত পরামর্শ প্রদান করে। প্রধান বৈশিষ্ট্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশেষ সংস্থা আদালতের কাছে পরামর্শ চাইতে পারে। প্রায় বাধ্যতামূলক নয়, কিন্তু আন্তর্জাতিক আইন ও ব্যাখ্যা ও নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অনুরোধ রাষ্ট্র বা সংস্থা আদালতের কাছে আইনগত পরামর্শ চায়। বিশ্লেষণ আদালতে বিষয়টি আইনগতভাবে বিশ্লেষণ করে। মতামত আদালতের পরামর্শ রায় জারি করে। 1971 সালে প্যালেস্টাইন আইনের ব্যবস্থা অনুসারে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক আইন। কার্যাবলী গুরুত্ব আন্তর্জাতিক আইন রক্ষা রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি পূর্ণ বিরোধ সমাধান নিশ্চিত করে। জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আইনগত দিক নির্দেশনা পায়। আন্তর্জাতিক আদালত আইনের প্রতি বিশ্বাসতা বৃদ্ধি পায়। সীমাবদ্ধতা কেবল রাষ্ট্রের বিরোধের ক্ষেত্রে কার্যকর। আদালতের রায় বাস্তবায়নের রাষ্ট্রের সম্মতির প্রয়োজন। ব্যক্তি বা সংস্থা মামলা করতে পারে না, রাজনৈতিক প্রভাব হতে পারে। পরিশেষে আন্তর্জাতিক আদালত রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ সমাধান এবং আন্তর্জাতিক আইন রক্ষায় প্রধান ভূমিকা পালন করে। এর বিচারিক কার্যগুলো রাষ্ট্রকে চূড়ান্ত রায় দেয়, আর পরামর্শমূলক কার্যগুলো আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রকে আইনগত নির্দেশ প্রদান করে। উপসংহার আন্তর্জাতিক আদালত রাষ্ট্রগুলোর বিরোধ সমাধান ও আন্তর্জাতিক আইন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর গঠন নিশ্চিত স্বাধীন বিচার ব্যবস্থা আর কার্যগুলি রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাকে আইনগত রায় ও পরামর্শ প্রদান করে। আন্তর্জাতিক আদালতের রায় বলবৎ হওয়ার পদ্ধতি রাষ্ট্রের সম্মতির প্রয়োজন। আন্তর্জাতিক আদালতে এখতিয়ার রায় বলবৎ করার জন্য রাষ্ট্রকে আগে আদালতে এখতিয়ার সম্মতি দিতে হয়। অর্থাৎ কোন রাষ্ট্র যদি আদালতের রায় মানতে চায় না, আদালতের জোর করে তা প্রয়োগ করতে পারে না। বাধ্যতামূলক একবার আদালতের রায় দিলে তা চূড়ান্ত বাধ্যতামূলক। আদালতের রায় মানা আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক, তবে বাস্তবিক প্রয়োগে রাষ্ট্রের সদিচ্ছা আন্তর্জাতিক রাষ্ট্রের উপর নির্ভরশীল। বাস্তবায়ন প্রক্রিয়া আদালত নিজের রায় জোর করে কার্যকর করতে পারে না। যদি কোনো রাষ্ট্র রায় মানতে অস্বীকার করে, অন্য রাষ্ট্র বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাজনৈতিক বা কূটনৈতিক চাপ সৃষ্টি করে নিরাপত্তা পরিষদের প্রয়োজন হলে সুপারভিশন বা অনুরূপ ব্যবহার করতে পারে। পরামর্শমূলক রায় এটি বাধ্যতামূলক নয়, কিন্তু আইনগত দিক নির্দেশনা দেয়। রাষ্ট্র বা সংস্থা এটিকে মানলেও হয়, তবে না, তবে এটি আন্তর্জাতিক আইন ও নীতি মানলে বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি কি আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হতে পারে? না, কোন ব্যক্তি সরাসরি আন্তর্জাতিক আদালতে আইসিজে শরণাপন্ন হতে পারে না। নিচে ব্যাখ্যা করা হলো আইসিজে এর একটি সীমা। আন্তর্জাতিক আদালত কেবল রাষ্ট্রসমূহের মধ্যে আইনগত বিরোধ সমাধান করে। ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি বা কোনো অরাজনৈতিক সংস্থা মামলা করতে পারে না। ব্যক্তির নির্ভর মামলা কোথায় হয়? যদি কোনো ব্যক্তি অধিকার লঙ্ঘিত হয় বা অপরাধের অভিযোগ থাকে, তবে সেই মামলা আন্তর্জাতিক ফৌজদারি আদালত, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি, মানবাধিকার আদালত কমিশনের কাছে যেতে হবে। উদাহরণ: আইসিসি যুদ্ধ অপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধের মামলার জন্য। আইসিজে ভূমিকা ব্যক্তি অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে রাষ্ট্র বা জাতিসংঘ সংস্থা আদালতের কাছে পরামর্শ বা মামলা আনতে পারে, কিন্তু ব্যক্তি নিজে সরাসরি নয়। আন্তর্জাতিক আদালতে এখতিয়ার ভিত্তি কি কি আছে? 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের কাছে কারা পরামর্শ চাইতে পারে? আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত কিভাবে বলবৎ করা যায়? আন্তর্জাতিক আদালতের এখতিয়ারের ভিত্তি আন্তর্জাতিক আদালত আইসিজে কেবল তখনই কোনো মামলা শুনতে পারে যখন এর এখতিয়ার বা জুরিসডিকশনস বৈধ হয়। এর ভিত্তি হলো রাষ্ট্র সম্মতি। কোন রাষ্ট্র আদালতে এখতিয়ার সম্মতি না দিলে আদালত মামলাটা শুনতে পারে না। এই সম্মতি মামলা আগে বা পরে উভয় রাষ্ট্র দিতে পারে। সংসদ চুক্তি বা আন্তর্জাতিক আইন যদি রাষ্ট্র দুটির মধ্যে কোনো চুক্তি থাকে এবং তাতে আদালতে এখতিয়ার উল্লেখ থাকে, উদাহরণ: সীমান্ত বিরোধ, সাগর সংক্রান্ত আইন, কূটনৈতিক চুক্তি ইত্যাদি। পূর্ববর্তী চুক্তি বা স্বীকারোক্তি রাষ্ট্র দুটি বিশেষ চুক্তি আদালতে এখতিয়ার স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক আদালতের কাছে কারা পরামর্শ চাইতে পারে? আন্তর্জাতিক আদালতে কেবল পরামর্শ রায় দিতে পারে। এর জন্য অনুরোধ করতে পারে জাতিসংঘের সাধারণ অধিবেশন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের সংস্থা বা বিশেষ সংস্থা, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যাদের আদালতে অনুমোদিত। আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত কিভাবে বলবৎ করা যায়? আইনগত বাধ্যতামূলক আদালতের চূড়ান্ত রায় বাধ্যতামূলক। মামলার রাষ্ট্রগুলো আইন অনুযায়ী রায় মানতে হয়। বাস্তবায়ন প্রক্রিয়া আদালত নিজে জোর করে রায় কার্যকর করতে পারে না। যদি কোনো রাষ্ট্র রায় মানতে অস্বীকার করে, অন্য রাষ্ট্র বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা কূটনৈতিক রাজনৈতিক চাপ প্রয়োগ করতে পারে। পরামর্শমূলক রায় বাধ্যতামূলক নয়, কেবল আইনগত দিক নির্দেশনা হিসেবে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক আইন কি? আন্তর্জাতিক আইন রাষ্ট্র আইনের পারস্পরিক সম্পর্ক তত্ত্ব কি? বিভিন্ন রাষ্ট্রের প্রচলিত মতবাদের প্রেক্ষিতে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের সম্পর্ক আলোচনা করো। আন্তর্জাতিক আইন সংজ্ঞা আন্তর্জাতিক আইন হলো রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ এবং তাদের আচরণ
সীমিত করার জন্য গৃহীত আইন, নিয়ম, নীতি। এটি রাষ্ট্রের অধিকার, দায়িত্ব, কর্তব্য নির্ধারণ করে। মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সুবিচার, ন্যায় প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক আইন রাষ্ট্রগুলো বলে যে তারা কি করতে পারবে, কি করবে না, এবং একে অপরের সঙ্গে কিভাবে আচরণ করবে। বিশেষজ্ঞ সংজ্ঞা হ্যান্স কেলসন। আন্তর্জাতিক আইন হলো রাষ্ট্রগুলোর মধ্যে আচরণ নিয়ন্ত্রণ রাষ্ট্রগুলো বাধ্য করার জন্য প্রণীত নিয়ম বা সমষ্টি। তাদের সঙ্গে দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক আইন হলো এমন নীতি ও বিধি রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থার কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখে। আন্তর্জাতিক ও রাষ্ট্র আইনের সম্পর্ক। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের সম্পর্ক ব্যাখ্যা করার জন্য প্রধান দুটি তত্ত্ব প্রচলিত আছে। প্রচলিত মত আলোকে সম্পর্ক বিশ্লেষণ। মহেশ তত্ত্ব। আইনজ্ঞ কেলসন মহেশ তত্ত্বের প্রবক্তা। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইন একই আইনের সিস্টেমের অংশ, যার পৃথক নয়। আন্তর্জাতিক আইন স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রের আইন হিসাবে কার্যকর। আন্তর্জাতিক আইনের মূল বৈশিষ্ট্য। আন্তর্জাতিক এবং রাষ্ট্র আইন একই, কানুনের একই সিস্টেম। আন্তর্জাতিক আইন স্বয়ংক্রিয়ভাবে দেশীয় আইন হয়ে যায়, কোনো বিশেষ প্রক্রিয়া প্রয়োজন হয় না। আন্তর্জাতিক আইন রাষ্ট্র আভ্যন্তরীণ আইনকে প্রভাবিত করে। উদাহরণ, রাষ্ট্র যদি কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করে তার দেশের আইন হয়ে যায় এবং তা আদালতে প্রযোজ্য হয়। ডুয়ালিস্ট তত্ত্ব। প্রধান ধারণা। আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্র আইনের দুটি সম্পূর্ণ পৃথক সিস্টেম। আন্তর্জাতিক আইন কার্যকর হতে হলে রাষ্ট্রের আইন অনুযায়ী অন্তর্ভুক্ত হতে হবে। মূল বৈশিষ্ট্য। আন্তর্জাতিক আইন সক্রিয়ভাবে দেশীয় আইন নয়। আইনের কার্যকর করার জন্য সংবিধান এবং আইন দ্বারা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। রাষ্ট্র আইন আন্তর্জাতিক আইনকে নির্দিষ্টভাবে স্বীকৃতি দেয়। উদাহরণ, ব্রিটিশ আইন অনুযায়ী আন্তর্জাতিক চুক্তি সক্রিয়ভাবে দেশীয় আইন হয় না, সংশোধনের আইন পাশ করা লাগে। হাইব্রিড বা সমন্বয় তত্ত্ব। মনিস্ট ও ডুয়ালিস্ট তত্ত্বের মধ্যবর্তী দৃষ্টিকোণ। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের স্বাধীন কিন্তু সমন্বয়যোগ্য। কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক আইন সক্রিয়ভাবে কার্যকর, অন্য ক্ষেত্রে আইন দ্বারা অন্তর্ভুক্ত করতে হয়। উদাহরণ, ফ্রান্স কিন্তু কিছু আন্তর্জাতিক চুক্তি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য, কিন্তু আইন প্রণয়নের মাধ্যমে কার্যকর হয়। প্রয়োগ ও বাস্তবায়ন সম্পর্ক। মান্যতা। রাষ্ট্র আন্তর্জাতিক আইন মানলে তা রাষ্ট্রীয় আইন দ্বারা বাস্তবায়িত হয়। সংঘাত। যদি আন্তর্জাতিক আইন ও দেশীয় আইন সংঘাতপূর্ণ হয়, কিছু দেশে আন্তর্জাতিক আইন অগ্রাধিকার পায়, অন্য দেশের আইন দ্বারা সমন্বয়ের প্রয়োজন। আদালতের বিচার ব্যবস্থা। রাষ্ট্রের আদালত আন্তর্জাতিক আইন ও দেশের আইনে মিলিয়ে বিচার করে। সংক্ষেপে তুলনা। বৈশিষ্ট্য মনিস্ট ডুয়ালিস্টি। বৈশিষ্ট্য আইনের সিস্টেম। মনিস্ট একক, ডুয়ালিস্টি দুটি পৃথক। আন্তর্জাতিক আইন স্বয়ংক্রিয়ভাবে কার্যকর, অন্তর্ভুক্তির প্রয়োজন। রাষ্ট্রীয় আইনের প্রভাব। আন্তর্জাতিক আইন দ্বারা প্রভাবিত করে, আইন দ্বারা প্রভাবিত হয়। উদাহরণ, কেলসন, ডুয়ালিস্ট ব্রিটেন, কানাডা। উপসংহার। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের অত্যন্ত সম্পর্কযুক্ত কিন্তু কার্যকর হওয়ার পদ্ধতি রাষ্ট্রভেদে আলাদা। রাষ্ট্রগুলোর শান্তি, নিরাপত্তা আন্তর্জাতিক আইন মানতে হলে দেশের আইনকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হয়। বিভিন্ন রাষ্ট্রের প্রয়োগ এবং প্রচলিত মতবাদের প্রেক্ষিতে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের সম্পর্ক আলোচনা করো। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের সম্পর্ক, প্রয়োগ ও মতবাদ। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের সম্পর্ক সংজ্ঞা। আন্তর্জাতিক আইন এটি একটি রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে নিয়ন্ত্রণকারী আইন। উদাহরণ, জাতিসংঘের চার্টার, আন্তর্জাতিক মানবাধিকার আইন। রাষ্ট্র আইন কোন দেশের অভ্যন্তরীণ আইন যা নাগরিক প্রতিষ্ঠান ও সরকারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সম্পর্কের ধরন। সম্পর্ক। আন্তর্জাতিক আইন রাষ্ট্র অভ্যন্তরীণ আইনকে নির্দেশ দেয়। উদাহরণ, জাতিসংঘের মানবাধিকার চুক্তি অনুসারে রাষ্ট্রীয় আইন প্রণয়ন করে। বিরোধপূর্ণ সম্পর্ক। যদি আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের বিরোধী হয়, পদ্ধতি আন্তর্জাতিক আইন প্রাধান্য পায়। ডুয়ালিস্টিক পদ্ধতি হচ্ছে রাষ্ট্রনীতিকে আইনে প্রাধান্য দিতে পারে যতক্ষণ না সংশোধন করা হয়। প্রচলিত মতবাদ সম্পর্কে ব্যাখ্যা। প্রয়োগ। উদাহরণ, একতাবাদী। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্র আইনের একই শৃঙ্খলার অংশ। আন্তর্জাতিক আইন সংক্ষেপে কার্যকর। ফ্রান্স, নেদারল্যান্ড। ডুয়ালিজম। আন্তর্জাতিক আইন রাষ্ট্র আইনের পৃথক। আন্তর্জাতিক আইন কার্যকর হতে রাষ্ট্র আইন অনুমোদন প্রয়োজন। যুক্তরাজ্য, ভারত। মিশ্র আধুনিক পদ্ধতি। কিছু আন্তর্জাতিক আইন সংক্ষেপে কার্যকর, কিছু অনুমোদন প্রয়োজন। জার্মানি, কানাডা। বিভিন্ন রাষ্ট্রের প্রয়োগ। মনিস্ট দেশ। আন্তর্জাতিক চুক্তি সংক্ষেপে দেশের আইন হিসেবে কার্যকর হয়। ডুয়ালিস্টি দেশ। আন্তর্জাতিক চুক্তি কার্যকর হতে সংসদ আইনের প্রণয়নের অনুমোদন প্রয়োজন। মিশ্র পদ্ধতি। কিছু আন্তর্জাতিক আইন সংক্ষেপে হতে কিছু অনুমোদন প্রয়োজন। উপসংহার। আন্তর্জাতিক আইন রাষ্ট্র আইনের পৃথক প্রয়োগ একে অপরের প্রভাবিত করে। রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন কাঠামোর উপর নির্ভর করে। আন্তর্জাতিক আইন কতটা প্রয়োগযোগ্য। মনিস্ট দেশগুলো আন্তর্জাতিক আইন সংক্ষেপে কার্যকর হয়। ডুয়ালিস্টি দেশগুলো অনুমোদনের প্রয়োজন হয়। আন্তর্জাতিক আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে মিশ্রণ পদ্ধতি ব্যবহার করে, বিশেষত মানবাধিকার ও পরিবেশ ও শান্তি সংক্রান্ত ক্ষেত্রে। আন্তর্জাতিক আইনের স্বীকৃতি বলতে কি বোঝো? স্বীকৃতি আইনগত ফলাফল কি? এটা কি প্রত্যাহারযোগ্য? যার
নিজস্ব ভূখণ্ড নেই, এমন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া যায়। স্বীকৃতি কোন হাত থেকে বলে বিবেচিত হতে পারে। রাষ্ট্রের স্বীকৃতি সরকারের স্বীকৃতির মধ্যে পার্থক্য নির্দেশ করে। আন্তর্জাতিক আইন স্বীকৃতি সংজ্ঞা। আন্তর্জাতিক আইনের স্বীকৃতি বলতে বোঝায় যে কোনো রাষ্ট্র কোনো নতুন রাষ্ট্র বা সরকার শাসনপ্রাপ্ত গোষ্ঠীকে আন্তর্জাতিকভাবে বৈধ কার্যকর হিসাবে গ্রহণ করা যায়। অর্থাৎ স্বীকৃতি হলো আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধতা স্বীকৃতি অবস্থান প্রদান। এটি শুধু আইনগত নয় এবং রাজনৈতিক কূটনৈতিক গুরুত্ব বহন করে। স্বীকৃতির মূল ধারণা। আইনগত দিক। স্বীকৃতি প্রদান মানে আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্র বা সরকারের বৈধতা স্বীকার করা। রাজনৈতিক দিক। স্বীকৃতি মানে ওই রাষ্ট্র বা সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে স্থাপন ও আন্তর্জাতিক চুক্তির জন্য করার যোগ্যতা দেওয়া। স্বেচ্ছা স্বীকৃতি। কোন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া বা না দেওয়া সম্পূর্ণরূপে অন্য রাষ্ট্রের রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। আন্তর্জাতিক আইনের স্বীকৃতি আইনগত ফলাফল। স্বীকৃতি দেওয়া হলে এটি শুধুমাত্র রাজনৈতিক নয় বরং আন্তর্জাতিক আইনের দিক থেকেও গুরুত্বপূর্ণ আইনগত প্রভাব ফেলে। স্বীকৃতির ফলে নতুন রাষ্ট্র, সরকার বা শাসনপ্রাপ্ত গোষ্ঠীকে বৈধ আন্তর্জাতিক সম্পর্ক, আইনগত কার্যক্রম অধিকার প্রদান করা হয়। স্বীকৃতি রাষ্ট্রের ক্ষেত্রে আইনগত ফলাফল। বৈধ স্থায়িত্বের স্বীকৃতি। স্বীকৃতি মানে আন্তর্জাতিক আইনের অধীনে নতুন রাষ্ট্রকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই রাষ্ট্রের জনগণ, ভূখণ্ড, সরকারের আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য। আন্তর্জাতিক চুক্তি করার অধিকার। স্বীকৃতি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি সংবিধি করতে পারে। উদাহরণ, দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পর অন্য রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা চুক্তি। আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক সম্পর্ক। আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক সম্পর্ক। জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ গ্রহণ যোগ্যতা। রাষ্ট্র কূটনৈতিক প্রতিনিধি দূতাবাস রাষ্ট্র প্রেরণ গ্রহণ করতে পারে। সীমান্ত সম্পত্তির অধিকার। স্বীকৃতি প্রাপ্ত রাষ্ট্রের ভূখণ্ড ও প্রাকৃতিক সম্পদের আইনে অধিকার নিশ্চিত করে। উদাহরণ, আন্তর্জাতিক স্বীকৃতি রাষ্ট্রের সীমান্ত সংক্রান্ত বিরোধ সমাধান করা প্রয়োজন বা সহজ হয়। স্বীকৃতি সরকারের ক্ষেত্রে আইনগত ফলাফল। সরকারের বৈধতা ক্ষমতা স্বীকৃতি। স্বীকৃতি সরকার দেশের অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক আইনে বৈধ সরকার হিসেবে গণ্য হয়। উদাহরণ, বিদেশি রাষ্ট্র নতুন সরকার রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে মেনে নেয়। চুক্তি আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণ ক্ষমতা। স্বীকৃত সরকার আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে পারে। সরকারি সম্পত্তি, বাহিনী, ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়। রাষ্ট্রের দায়িত্ব ও অধিকার স্বীকৃতি। স্বীকৃত সরকার আন্তর্জাতিক আইনে রাষ্ট্রীয় আইন দায়িত্ব বহন করে এবং অধিকার প্রয়োগ করতে পারে। শাসনপ্রাপ্ত গোষ্ঠী আইনগত সীমিত বৈধতা। স্বীকৃতি বিদ্রোহী গোষ্ঠীর কিছু সীমিত বৈধ অধিকার যেমন অস্ত্র ও নিয়ন্ত্রণ ক্ষমতা দেওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার, কূটনৈতিক আচরণ স্বীকৃতি। স্বীকৃতি বিদ্রোহী গোষ্ঠী সাথে আন্তর্জাতিক আইন অনুযায়ী আলোচনা ও চুক্তি সম্ভব। স্বীকৃতির প্রত্যাহারযোগ্যতা। সাধারণভাবে প্রকাশ্য স্বীকৃতি প্রত্যাহারযোগ্যতা স্থায়ী ধরা হয় কারণ এটি আন্তর্জাতিক আইনের স্থায়ীভাবে বৈধতা ও কূটনৈতিক সম্পর্কে ভিত্তি করে কিন্তু রাজনৈতিক কারণে কোন রাষ্ট্র যদি মনে করে স্বীকৃতি রাষ্ট্র বা সরকার আর বৈধ নয়, যেমন অভ্যুত্থান, অবৈধ দখল, তাহলে পরবর্তী প্রত্যাহার করা যেতে পারে। উদাহরণ, 1958 সালে কিউবা সরকারের স্বীকৃতি পরবর্তী রাজনৈতিক কারণে কিছু রাষ্ট্র প্রত্যাহার করেছিল। যার নিজস্ব ভূ এলাকা নেই এমন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া যায় না। যার নিজস্ব ভূ এলাকা নেই এমন কোন রাষ্ট্রকে সাধারণভাবে আন্তর্জাতিক আইন স্বীকৃতি দেওয়া যায় না। কারণ ভূখণ্ড হল রাষ্ট্রের গঠনের মূল উপাদানগুলোর একটি। রাষ্ট্রের মৌলিক উপাদান। আন্তর্জাতিক আইনে একটি রাষ্ট্রের বৈধতা নির্ধারণ সাধারণভাবে 4টি উপাদান অপরিহার্য: স্থায়ী জনপদ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, আন্তর্জাতিক সম্পর্কের যোগ্যতা। ভূ এলাকা ছাড়া রাষ্ট্রের স্বীকৃতি। যদি কোনো রাষ্ট্র বা সত্তা ভূ এলাকা ছাড়া স্বাধীন রাষ্ট্র হওয়ার দাবি করে, আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত তার স্বীকৃতি দেয় না। এমন সত্তা সরকার বা রাষ্ট্রের শাসনপ্রাপ্ত গোষ্ঠী হিসাবে স্বীকৃতি পেতে পারে কিন্তু পূর্ণ বৈধ রাষ্ট্র হিসাবে নয়। উদাহরণ, আন্তর্জাতিক সম্প্রদায়ের বাস্তব উদাহরণ নেই যা ভূ এলাকা ছাড়া স্বীকৃতি রাষ্ট্র হিসেবে গ্রহণ করা হয়েছে। কিছু ভূ স্বাধীনতা বা সরকারের প্রতিনিধি বা সংগঠন সীমিত স্বীকৃতি পেয়েছে, যেমন ভার্চুয়াল বা দূরবর্তী সরকারের প্রতিনিধি, কিন্তু আন্তর্জাতিক আইনগত স্বতন্ত্র রাষ্ট্র নয়। আন্তর্জাতিক আইনের স্বীকৃতি কখনো হস্তক্ষেপ বলে বিবেচিত হতে পারে। স্বীকৃতি স্বাভাবিকভাবে একটি রাজনৈতিক ও আইনগত প্রক্রিয়া, তবে কখনো কখনো কোন রাষ্ট্রের স্বীকৃতি অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। হস্তক্ষেপের স্বীকৃতি ধারণা। আন্তর্জাতিক আইনের সুপ্রচলিত নিয়ম। রাষ্ট্রের অভ্যন্তরীণ শাসন ও সরকার নির্বাচন অন্যান্য রাষ্ট্রের নিজস্ব স্বার্থ। যখন কোনো রাষ্ট্র নির্দিষ্ট সরকারের বৈধতা স্বীকৃতি করার জন্য সরাসরি বা অপ্রত্যক্ষভাবে অভ্যন্তরীণ রাজনীতি প্রভাবিত করে, তখন স্বীকৃতি হস্তক্ষেপ বা হস্তক্ষেপমূলক বলা হয়। স্বীকৃতির হস্তক্ষেপমূলক উদাহরণ: বিদ্রোহী বা বিপ্লবী সরকারের স্বীকৃতি। যদি কোনো রাষ্ট্র বিদ্রোহী গোষ্ঠীকে সরকার হিসাবে স্বীকৃতি দেয় এবং প্রাক্তন সরকারের বিরুদ্ধে প্রভাব বিস্তার করতে চায়।
উদাহরণ 1958 সালে কিউবা যুক্তরাষ্ট্রের বিদ্রোহী সরকারের স্বীকৃতি পাক্ত সরকারের অবসান প্রভাবিত করে। রাজনৈতিক স্বীকৃতি চাপ হাতিয়ার হিসেবে ব্যবহার করা, রাষ্ট্র অন্য রাষ্ট্র অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন চাপানোর জন্য স্বীকৃতি প্রত্যাহার হুমকি। উদাহরণ কোন রাষ্ট্র নতুন নির্বাচিত সরকার স্বীকৃতি দেওয়া বা প্রত্যাহার করা, রাজনৈতিক প্রভাব বিস্তার করতে। আন্তর্জাতিক ও আন্তর্জাতিক সংঘাতের প্রচারণা, স্বীকৃতি হিসেবে বিদ্রোহী গোষ্ঠীকে ভোটে দেওয়া এবং সংঘাতের প্রেক্ষাপট তৈরি করা। স্বীকৃতি আন্তর্জাতিক আইনগত সীমা, সুপ্রচলিত নীতি, রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় অন্য রাষ্ট্র দ্বারা হস্তান্তরযোগ্য নয়, আন্তর্জাতিক আইন অনুমোদন দেয় শুধু সীমিত বৈধতার জন্য স্বীকৃতি, কিন্তু অন্য রাষ্ট্র সরকারের পরিবর্তনের উদ্দেশ্য নয়। প্রতিকার, হস্তক্ষেপমূলক স্বীকৃতি আন্তর্জাতিক বিরোধের সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক আদালত সংস্থা কখনো কখনো স্বীকৃতি উদ্দেশ্য প্রভাব বিস্তার করে। স্বীকৃতি তো কখন হস্তক্ষেপ বলে বিবেচিত হয়? সত্য, রাজনৈতিক উদ্দেশ্য, স্বীকৃতি শুধু অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ সরকারের পরিবর্তন বা প্রভাব বিস্তার করার জন্য প্রদান করে। অভ্যন্তরীণ হস্তক্ষেপ, স্বীকৃতি দেওয়া হলে সেটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সরকারের সরাসরি প্রভাব ফেলবে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, স্বীকৃতির মাধ্যমে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবহারে হস্তক্ষেপ হলে আন্তর্জাতিক আইন বিরোধের সৃষ্টি হতে পারে। উপসংহার, স্বীকৃতি প্রধানত আইনগত কূটনৈতিক প্রক্রিয়া, কিন্তু রাজনৈতিক প্রয়োগের কারণে হস্তক্ষেপমূলক স্বীকৃতি হিসেবে বিবেচিত হতে পারে। এটি রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থার প্রভাব ফেলার উপর নির্ভর করে। আন্তর্জাতিক আইনের স্বীকৃতি সঠিক ব্যবহার বাধ্যতামূলক, অন্যথায় তা আন্তর্জাতিক বিরোধ বা বিতর্ক তৈরি করতে পারে। রাষ্ট্রের স্বীকৃতি, সরকার স্বীকৃতির মধ্যে পার্থক্য। রাষ্ট্র স্বীকৃতি কোনো নতুন বা স্বাধীন রাষ্ট্রকে আইনগত আন্তর্জাতিক বৈধ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। সরকারের স্বীকৃতি, কোনো রাষ্ট্র সরকারকে বৈধভাবে চালানোর ক্ষমতা সম্পন্ন হিসাবে স্বীকৃতি দেয়। উদাহরণ, পার্থক্য, ক্রম, উদ্দেশ্য, রাষ্ট্রীয় স্বীকৃতি, সরকারের স্বীকৃতি। উদ্দেশ্য, রাষ্ট্র স্বতন্ত্রতা ও আন্তর্জাতিক আইনে বৈধতা নিশ্চিত করে। নির্দিষ্ট সরকার বৈধতা ক্ষমতা স্বীকৃতি দেওয়া হয়। প্রধান লক্ষ্য, রাষ্ট্র জনগণ ভূখণ্ডের স্বীকৃতি। সরকার শাসক কর্তৃক বৈধতার স্বীকৃতি। প্রয়োগের ক্ষেত্র, নতুন রাষ্ট্র, নতুন স্বাধীন রাষ্ট্র, বিদ্যমান রাষ্ট্র ভিন্নতা, অভ্যুত্থান, বিপ্লবের সরকারের পরিবর্তনের পর সরকার। আইনগত প্রভাব, রাষ্ট্র আইন, আন্তর্জাতিক চুক্তি, রাজনৈতিক সম্পর্ক ও সংস্থার সাথে সাথে লাভ করতে পারে। সরকার আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর ও রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারে। সীমাবদ্ধতা, রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হলে সরকারের পরিবর্তিত হলে নতুন সরকার স্বীকৃতি প্রয়োজন। সরকারের স্বীকৃতি শুধুমাত্র সেই সরকারের বৈধতার সঙ্গে সম্পর্কিত, সেই রাষ্ট্র স্বীকৃতি অপরিবর্তিত থাকে। স্বীকৃতি ধরন, সাধারণত ডিজুরি বা ডিফ্যাক্টো বা সহজ দেয়, ডিজুরি কম প্রয়োগ করতে পারে। এবং শেষ প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু এবার পরীক্ষার জন্য মেন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু এবার আসতে পারে। কূটনীতিক আইন কাকে বলে? কূটনীতিক প্রতিনিধি কারা? তাদের অধিকার ও বিমুক্ত অধিকার সমূহ আলোচনা কি কি? কখন বা কি পরিস্থিতি রাষ্ট্র কোন একটি বিশেষ দূতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাতে পারে? পার্সোনা নন গ্রাটা ও কূটনীতিক কর্পাস ডিনার বলতে কি বোঝো? অপরাধমূলক কাজের সাথে জড়িত একজন বিদেশি কূটনীতিক বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? কূটনৈতিক আইন কাকে বলে? সংজ্ঞা, কূটনৈতিক আইন হলো আন্তর্জাতিক আইনের একটি শাখা যা রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, পরিচালনা, সুরক্ষার নিয়মাবলী নির্ধারণ করে। এটি মূলত রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি, দূতাবাস, রাষ্ট্র ও কূটনৈতিক সংস্থা সংক্রান্ত অধিকার ও দায়বদ্ধতা সংজ্ঞায়িত করে। কূটনৈতিক আইন নিশ্চিত করে যে রাষ্ট্রগুলোর মধ্যে মধ্যস্থতা, যোগাযোগ ও শান্তিপূর্ণ সম্পর্ক সৃষ্টি ও বজায় থাকে। পরিশেষে কূটনৈতিক আইন হলো দূতাবাস, রাষ্ট্রদূত ও কূটনৈতিক সম্পর্ক আইন নিয়ন্ত্রক ব্যবস্থা। কূটনৈতিক প্রতিনিধি কারা? কূটনৈতিক প্রতিনিধি বলতে সাধারণত সেই ব্যক্তি বোঝানো যায় যারা একটি দেশের হয়ে অন্য দেশে বা আন্তর্জাতিক সংস্থার সরাসরি সরকারি ও কূটনৈতিক কাজ করে। সহজভাবে বলতে গেলে তার দেশের অফিসিয়াল প্রতিনিধি যাদের কাজ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা এবং দেশের স্বার্থ সংরক্ষণ করা। কিছু গুরুত্বপূর্ণ ধরন: রাষ্ট্রদূত, সর্বোচ্চ র্যাঙ্কের কূটনৈতিক প্রতিনিধি। একজন রাষ্ট্রদূত অন্য দেশের সরকারের প্রতিনিধি হিসেবে থাকেন। দেশের সরকারের প্রতিনিধি হিসেবে থাকেন। উপরাষ্ট্রদূত বা মিশন প্রধান। রাষ্ট্রদূতের পরে যিনি কূটনৈতিক মিশনের কাজ দেখেন। কনসুল, সাধারণ নাগরিক সেবা, ভিসা ইস্যু, রাজনৈতিক সম্পর্ক ইত্যাদি দেখেন। দূত, কিছু ক্ষেত্রে রাষ্ট্রদূতের অধীনে কাজ করেন। কূটনৈতিক সম্পর্কযুক্ত কর্মকর্তা, বিশেষজ্ঞ ক্ষেত্রে যেমন সামরিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ইত্যাদি। কূটনৈতিক প্রতিনিধির অধিকার কি কি? কূটনৈতিক প্রতিনিধি যেমন রাষ্ট্রদূত, কনসুলদূত, আন্তর্জাতিক কূটনৈতিক ও ভিয়েনা কনভেনশন অনুযায়ী কিছু বিশেষ অধিকার সুরক্ষা থাকে। এগুলো মূলত তাদের নিরাপত্তা, স্বার্থ ও দেশের স্বার্থ রক্ষার জন্য দেওয়া হয়। প্রধান কূটনৈতিক অধিকার: কূটনৈতিক অভিসরণ, তারা সাধারণত দেশের আইন দ্বারা দণ্ডিত হতে পারেন না। ব্যক্তিগত অপরাধ যেমন ডাকাতি, এর ক্ষেত্রে সাধারণত তাদের দেশে জানিয়ে ব্যবস্থা নেওয়া হয়। কূটনৈতিক প্রতিরক্ষা: কূটনৈতিক মিশন স্থাপনা যেমন রাষ্ট্রদূতাবাস সরকারি অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। দূত বা রাষ্ট্রদূতের বাড়ি, অফিসে সরকার বা পুলিশে প্রবেশ করতে পারে না। কূটনৈতিক কোষাগার: দূতাবাসের ডাক এবং টেলিযোগাযোগ গোপন রাখা হয়। সরকারের কাজের জন্য চিঠিপত্র বা বার্তা যাচাই করা যায়। কূটনৈতিক যাতায়াত সুবিধা: তারা দেশভিত্তিক ভিসা বা সীমাবদ্ধতা ছাড়া নিজের কূটনৈতিক কাজ করতে পারে না। কূটনৈতিক সম্মাননা:
দেশের তাদের সম্মান বজায় রাখে, হেনস্থা বা কোনো ধরনের আক্রমণ থেকে সুরক্ষা দেয়। সীমিত কর ও শুল্ক সুবিধা, কূটনৈতিক কাজের জন্য আনিত ও সামগ্রী বা যানবাহন শুল্ক বা করমুক্ত হতে পারে। কূটনৈতিক প্রতিনিধি বিমুক্ত অধিকার সম্পর্কে কি? কূটনৈতিক প্রতিনিধি বিমুক্ত অধিকার মূলত তাদের কূটনৈতিক কাজে নির্বিঘ্ন করার জন্য আইন ও শুল্ক থেকে রক্ষা করে। এগুলো ভিয়েনা কনভেনশন 1961 অনুযায়ী নির্ধারিত। প্রধান বিমুক্তি অধিকার: কূটনৈতিক অভিসরণ, কূটনৈতিক প্রতিনিধি স্থানীয় আইন ও বিচার ব্যবস্থার সাথে মুক্ত থাকেন। সাধারণত কোনো দেশে তাদের বিরুদ্ধে মামলা চালানো যায় না। ব্যক্তিগত নিরাপত্তা: কূটনৈতিক আঘাত করা, আটক করা বা জিজ্ঞাসাবাদ করা যায়। কূটনৈতিক স্থান ও স্থাপনা সুরক্ষা: দূতাবাস বা কূটনৈতিক মিশন সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। অফিস কক্ষ, কূটনৈতিক যানবাহন হস্তক্ষেপ করা নিষিদ্ধ। কূটনৈতিক যোগাযোগ সুরক্ষা: দূতাবাস, ডাক, টেলিগ্রাম, ইমেল, ফোন ইত্যাদি গোপন ও নিরাপদ থাকে। সরকারি কাজে ব্যবহার করার জন্য যে কোনো বার্তা পরীক্ষা বা আটকানো যাবে না। কর ও শুল্ক মুক্তি: ব্যক্তিগত বা সরকারি কাজে আনিত সামগ্রিক ও যানবাহন শুল্ক কর থেকে মুক্ত থাকেন। যাতায়াতের সুবিধা: কূটনীতিকদের সীমাবদ্ধ ছাড়া কাজের জন্য চলাচল করার অধিকার থাকে। প্রয়োজনীয়তা ভিসা বা অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় যেতে পারে। আনুষ্ঠানিক ও পারিবারিক বিমুক্তি: কূটনীতিকদের স্বামী স্ত্রী সন্তানদের কিছু বিমুক্ত সুবিধা দেওয়া হয়। কখন কি পরিস্থিতি একটি রাষ্ট্র কোনো এক বিশেষ দূতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাতে পারে? একটি রাষ্ট্র কোনো একটি বিশেষ দূতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর একটি প্রিয় প্রিয় পার্সোনা নন গ্রাটা, অর্থাৎ প্রিয় নয় এমন ব্যক্তির ধারণার সঙ্গে সম্পর্কিত। আন্তর্জাতিক কূটনীতিকে ভিয়েনা কনভেনশন 1961 অনুযায়ী কোনো রাষ্ট্র নিচে দূতকে গ্রহণ করতে অস্বীকার করতে পারে। দূতের অস্বীকৃতি জানানোর কারণ: রাষ্ট্রের নিরাপত্তা বা স্বার্থের হুমকি, যদি সেই দূত গ্রহণকারী দেশের নিরাপত্তা বা রাজনৈতিক কূটনৈতিক স্বার্থে সমস্যা সৃষ্টি করে। অশোভন অবাঞ্ছিত আচরণ: দূত যদি অন্যায় আচরণ করে, স্থানীয় আইন ভঙ্গ করে বা কূটনৈতিক মর্যাদা রক্ষা না করে। কূটনৈতিক সম্পর্কে অবনতি: দুই দেশের মধ্যে যদি কূটনৈতিক সম্পর্ক খারাপ হয় তখন দূতকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা যেতে পারে। রাষ্ট্রীয় অভ্যন্তরীণ বা নীতি সম্পর্কিত কারণ: দূতের নৈতিক, রাজনৈতিক বা সামাজিক আচরণ স্থানীয় সরকারের নীতির সঙ্গে অসঙ্গত হলে। পার্সোনা নন গ্রাটা, কূটনৈতিক কর্পাস ডিন বলতে কি বোঝো? পার্সোনা নন গ্রাটা, পার্সোনা নন গ্রাটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো প্রিয় নয় এমন ব্যক্তি। কূটনৈতিক পরিভাষার অর্থ হলো একটি রাষ্ট্র কোনো বিশেষ দূত বা কূটনৈতিক প্রতিনিধিকে দেশের অভ্যন্তরীণ কাজ করার সুযোগ অনুমতি দিচ্ছে না, অর্থাৎ দূত বা কূটনৈতিক স্বাভাবিকভাবে কূটনৈতিক কাজ চালাতে বা দেশের অবস্থানের অধিকার নেই। আইনগত ভিত্তি: এই ধরনের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961 উল্লেখ আছে। আর রাষ্ট্রের সর্বশেষ পূর্ণ সক্ষম ও ক্ষমতা আছে যার কোনো দূতকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে পারে। রাষ্ট্রকে কোনো কারণে জানানো বাধ্যতামূলক নয়। কেন বা কখন করা হয়? কোন রাষ্ট্র নিম্নলিখিত কারণে দূতকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে পারে: নিরাপত্তা বা স্বার্থের হুমকি: দূত যদি দেশের নিরাপত্তা বা গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্বার্থের হুমকি সৃষ্টি করে। অবাঞ্ছিত বা অসমান আচরণ: আইন লঙ্ঘন, স্থানীয় প্রশাসন বা অনাকাঙ্ক্ষিত কূটনৈতিক হস্তক্ষেপ। রাজনৈতিক বা কূটনৈতিক দ্বন্দ্ব দুই দেশের সম্পর্ক খারাপ হলে, নীতিগত বা সামাজিক কারণে দূতের আচরণ দেশের নীতি বা সামাজিক মানের সঙ্গে মানানসই না হলে। আরেকবার পড়ি। কে বা কখন করা হয়? কেন বা কখন করা হয়? কোনো রাষ্ট্র নিম্নলিখিত কারণে দূতকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে পারে। নিরাপত্তা স্বার্থের হুমকি: দূত যদি দেশের নিরাপত্তা বা গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্বার্থের সংকট সৃষ্টি করে। অবাঞ্ছিত অসমান আচরণ, আইন লঙ্ঘন, স্থানীয় পৌঁছানো বাধা বা অনাকাঙ্ক্ষিত কূটনৈতিক হস্তক্ষেপ। রাজনৈতিক বা কূটনৈতিক দ্বন্দ্ব: দুই দেশের সম্পর্ক খারাপ হলে, নীতিগত বা সামাজিক কারণে দূতের আচরণ দেশের নীতি বা সামাজিক মানের সঙ্গে মানানসই না হলে। প্রক্রিয়া: নোটিফিকেশনস: একটি রাষ্ট্র একটি নোট পাঠায়। এই দূত পার্সোনা নন গ্রাটা। সময়সীমা: দূতকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগ করতে হয়। ফলাফল: দূতকে কূটনৈতিক কার্যক্রম চালানো থেকে বিরত থাকতে হয়। সাধারণত দূতকে ফেরত ডাকতে বা বদলাতে হয়। প্রভাব: দূতের উপর কার্যত দেশে ত্যাগ করতে বাধ্য। দুই দেশের সম্পর্কের উপর এটা কূটনৈতিক চাপ বা সংকেত হিসেবে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক কূটনীতি এটি সহজ কিন্তু শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার। উদাহরণ: কোনো দূত যদি সরকারের নীতি লঙ্ঘন বা গোপন তথ্য চুরি করে। কোনো দূত যদি স্থানীয় আইন বা কূটনৈতিক নিয়ম ভঙ্গ করে। কূটনৈতিক কর্পোরেট ডিন সংজ্ঞা: ডিন অফ ডিপ্লোম্যাটিক কর্পস হলো কোনো দেশের থাকা কূটনৈতিক প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সিনিয়র রাষ্ট্রদূত, যিনি অন্য সব দূতাবাস ও কূটনীতিকদের প্রতিনিধি হিসেবে কাজ করেন। সহজভাবে বলা যায় এটা দেশের কূটনৈতিক সম্প্রদায়ের প্রধান নেতা। আইনগত ও প্রথাগত ভিত্তি: এই পদ ভিন্ন কনভেনশন 1961 অনুযায়ী নির্ধারিত। মূলত প্রোটোকল আনুষ্ঠানিক জন্য এই পদে ব্যবহৃত হয়। পদটি সাধারণত সিনিয়র দূত হিসেবে কাজের সময়কাল অনুযায়ী পাওয়া যায়, অর্থাৎ দেশের দীর্ঘদিন যিনি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন তিনি ডিনের হন। ভূমিকা ও দায়িত্ব: কূটনৈতিক কর্পাস ডিনের প্রধান কাজগুলো হলো প্রতিনিধিত্ব, রাষ্ট্র সরকার ও কূটনীতিকদের মধ্যে প্রতিনিধি হিসেবে কাজ করা, বিশেষ অনুষ্ঠান বা কূটনৈতিক বৈঠকে কূটনৈতিক সম্প্রদায়ের পক্ষ থেকে
বক্তব্য পাওয়া, সমন্বয়, নতুন দূতদের স্বাগত, কূটনৈতিক অভিযান বা সমস্যা সমাধান, আনুষ্ঠানিক প্রোটোকল, সকল দায়িত্ব, এগুলো পড়ে নিতে হবে সুন্দর করে পয়েন্টগুলো। নির্বাচন প্রক্রিয়া, ডিন সাধারণত সর্বোচ্চ অভিজ্ঞতা যিনি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হন, কোনো ভোট বা অনুমোদনের প্রয়োজন হয় না। কিছু দেশ কনভেনশন অনুযায়ী রোমান ক্যাথলিক রাষ্ট্র দীর্ঘকালীন দূতকে প্রাধান্য যেতে পারে, কিন্তু প্রধান ভিত্তি হল দূত হিসেবে থাকার সময়কাল। প্রভাব, কূটনৈতিক সম্পর্ক ক্ষেত্রে ডিন প্রোটোকলের মুখ দেশের সরকার ও দূতাবাসের মধ্যে মধ্যস্থতায় কাজ করে, যা কূটনীতি সহজ করে। আন্তর্জাতিক অনুষ্ঠান রাষ্ট্রদূতের সম্মেলন বা আনুষ্ঠানিকতা জিনের উপস্থিতি বা অনুমোদন ছাড়া সম্পন্ন হয় না। উদাহরণ, কোনো দেশে 65টি দূতাবাস আছে, যারা সব থেকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রদূত হিসেবে কাজ করছে, তাকে ডিন হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মানা হয়। নতুন রাষ্ট্রদূতরা প্রথমবারের মতো দেশে আসলে ডিন তাকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিক পরিচয় করান। অপরাধমূলক কাজের সাথে জড়িত একজন বিদেশি কূটনীতিক বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? বিদেশি কূটনৈতিক এবং অপরাধমূলক কাজ আইন ব্যবস্থা, বিদেশি কূটনীতি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি এর অধীনে থাকে। এর অর্থ হলো তারা সাধারণ দেশের আইন ও বিচার ব্যবস্থা আওতায় পড়ে না। এটি আন্তর্জাতিক ভিন্ন কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস অনুযায়ী এক্সপ্লিসিট দ্বারা নির্ধারিত। কূটনৈতিক বিমুক্তি, কূটনৈতিক স্থানীয় আইন বিচার ব্যবস্থা থেকে মুক্ত, অর্থাৎ সাধারণ অপরাধের জন্য তাকে গ্রেপ্তার বা সাজা দেওয়া হয় না, এমনকি হত্যার মতো গুরুতর অপরাধেও হোস্ট দেশের সরাসরি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন না। কূটনীতিকের উপরে স্থানীয় আইন প্রয়োগ করার অনুমতি শুধুমাত্র তার নিজ দেশ বা সরকার অনুমতি দিলে সম্ভব। হরিদেশের বিকল্প ব্যবস্থা, পার্সোনাল নন গ্র্যাটা ঘোষণা, সবচেয়ে প্রচলিত এবং শক্তিশালী ব্যবস্থা। রাষ্ট্রের কূটনৈতিক পার্সোনাল নন গ্র্যাটা অভিপ্রায় ব্যক্তি ঘোষণা করে, এরপর তাকে নির্দিষ্ট সময়ের জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হয়। রাষ্ট্রের কোনো কারণে জানানো বাধ্যতামূলক নয়, লক্ষ্য হচ্ছে দেশের নিরাপত্তা স্বার্থ রক্ষা। কূটনীতিকদের ও দেশে অভিযোগ পাঠানো, হোস্ট দেশে কূটনীতিক নিজ দেশে লিখিত অভিযোগ প্রেরণ করতে পারে। তো বলা হয়েছে কূটনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং অনুরোধ করা হয় প্রত্যাহার শাস্তি দেওয়ার জন্য। কূটনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে সমাধান, কূটনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে সমাধান, হোস্ট দেশ বা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মধ্যস্থতা সমঝোতার চেষ্টা করা। উদাহরণ, দূত কর্মস্থল পরিবর্তন, পদত্যাগ বা দেশ ফেরত পাঠানো। পরবর্তী যাতায়াতের সীমাবদ্ধতা, অপরাধী কূটনীতিককে ভবিষ্যৎ দেশে প্রবেশ বা কার্যক্রম সীমিত। এই প্রক্রিয়ার মাধ্যমে দূতের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যায়। হোস্টের দেশের সীমাবদ্ধতা, সরাসরি গ্রেপ্তার, কূটনৈতিক স্থানীয় পুলিশ ধরে রাখতে পারে না। বিচার করা, আদালত তাকে দণ্ড দিতে পারে, মামলা চালাতে পারে, জরিমানা, কোন ধরনের শাস্তি দেওয়া যায় না। হোস্ট দেশের হাতে পার্সোনাল নন গ্রাটা ঘোষণা বা কূটনৈতিক চাপ ছাড়া আইনগত ব্যবস্থা নেই। উদাহরণ, গোপন তথ্য চুরি, হোস্ট দেশকে দূত বা পার্সোনাল নন গ্রাটা ঘোষণা করে দেশের ফেরত পাঠায়। অর্থ পাচার, দুর্নীতি, হোস্ট দেশের আইন প্রয়োগ করতে পারে না, তবে অভিযোগ প্রেরণ প্রত্যাহার করতে পারে। সামাজিক শারীরিকভাবে গুরুতর অপরাধের যেমন সহিংসতা হত্যার জন্য পার্সোনাল নন গ্রাটা ঘোষণা করে দেশে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে কূটনৈতিক নির্দেশে মামলা শাস্তি হতে পারে। এই ছিল আজকের গ্রুপে পর্ব আন্তর্জাতিক আইনের। তো এগুলো পড়লেই অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রশ্নের উত্তরগুলো আমার ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ঢুকে আপনারা প্রশ্নগুলোর পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।